ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের যে প্রিভিয়াসের কোশ্চেনের সিরিজটা আমরা প্র্যাকটিস করছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 16। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ক্ষীণতম শ্রবণযোগ্য শব্দের তীব্রতা কত হয়? দেখো, এই যে ক্ষীণতম শব্দটা আছে, এর মানে কি? এর মানে কিন্তু মিনিমাম। ঠিক আছে, মিনিমাম আমাদের যে সাউন্ডের স্পিড আছে সেটা কত হলে আমরা শুনতে পাবো। এখানে অপশানগুলো কি দিয়েছে? ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। 0 ডেসিবেল, তারপরে হচ্ছে 65 ডেসিবেল, 85 ডেসিবেল, আর কিন্তু 120 ডেসিবেল। দেখো, আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 0 ডেসিবেল। যদি কোনো একটা শব্দ 0 ডেসিবেলও হয়ে থাকে, তাও কিন্তু সেটা আমরা শুনতে পাবো। ঠিক আছে, আমরা কিন্তু সেটাও শুনতে পাবো। তাই আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 0 ডেসিবেল। এবার দেখো, আমাদের কানের সবথেকে বেশি মানে কতটুকু পর্যন্ত আওয়াজ, ডেসিবেল কত হলে আমরা মোটামুটি ওটা আমাদের কানের জন্য অ্যাকসেপ্টেবল হয়, সেটা হচ্ছে 65 ডেসিবেল। কিন্তু যদি কোনো একটা শব্দের তীব্রতা 65 ডেসিবেল প্লাস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এই যে 85 ডেসিবেল আছে আর এই যে 120 ডেসিবেল আছে, এখানে কিন্তু এই যে শব্দের মাত্রা যদি দীর্ঘক্ষণ আমাদের কানে আসতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কানে সমস্যা হতে পারে। তাই ক্ষীণতম বা মিনিমাম শ্রবণযোগ্য শব্দের তীব্রতা কত হতে পারে? সেটা কিন্তু হয়ে যাবে 0 ডেসিবেল, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 2 নম্বর কোশ্চেন কি বলতে চেয়েছে? সোল্ডার কোন ধাতুকে বলা হয়ে থাকে? দেখো, এই যে সোল্ডার ধাতুটা আছে, এই সোল্ডার ধাতুটা কিন্তু ইলেকট্রনিক্স যে আমাদের কাজগুলো হয়ে থাকে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। ঠিক আছে, সোল্ডার। আর এই যে সোল্ডার ধাতুটা আছে, এটাকে কিন্তু বাংলাতে কি বলা হয়? দেখো, এই যে সোল্ডার ধাতু কাকে বলা হয়ে থাকে? এখানে অপশান দিয়েছে কি কি? রাংঝাল, লোহা, টিন নাকি অ্যালুমিনিয়াম? সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু রাংঝাল। ঠিক আছে, রাংঝালকেই কিন্তু বলা হয়ে থাকে সোল্ডার। মনে রাখবে এটা, যে রাংঝালকেই কিন্তু বলা হয়ে থাকে সোল্ডার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 3 নম্বর কোশ্চেন কি বলেছে? উদ্ভিদের বাষ্পমোচন কিসের মাধ্যমে হয়ে থাকে? দেখো, উদ্ভিদের দেহের যে প্রয়োজনের অতিরিক্ত যে জলটা থাকে, অর্থাৎ উদ্ভিদ আমরা সকলে জানি মাটির নিচে থেকে মূলের সাহায্যে জল সংগ্রহ করে। তারপর উদ্ভিদের দেহে কিন্তু ফটোসিনথেসিস হয়, অর্থাৎ সালোক সংশ্লেষ হয়। সালোক সংশ্লেষের পরে যে অতিরিক্ত জল আছে, সেই অতিরিক্ত জল কিন্তু উদ্ভিদ কোথা থেকে বের করে দেয়? না, উদ্ভিদ কিন্তু তার পাতার ভেতরে অসংখ্য ছিদ্র থাকে। ঠিক আছে, আর সেই ছিদ্রগুলো দিয়েই কিন্তু উদ্ভিদ দেহের অতিরিক্ত জলকে বাইরে বের করে দেয়। এইবার কথা হচ্ছে, সেই ছিদ্রকের নাম কি? তো উদ্ভিদের পাতায়, মনে করো এটা উদ্ভিদের পাতা, উদ্ভিদের পাতার ভেতরে কিন্তু অসংখ্য ছিদ্র থাকে। ঠিক আছে, যেগুলো কিন্তু আমরা চোখে দেখতে পাই না। তো এই ছিদ্রগুলোকে কিন্তু বলা হয়ে থাকে স্টোমাটা। এই স্টোমাটা দিয়েই কিন্তু উদ্ভিদের দেহের ভেতরে অতিরিক্ত যে জল আছে সেটা কিন্তু উদ্ভিদ বাইরে বের করে দেয়। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু স্টোমাটা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 4 নম্বর কোশ্চেন কি বলতে চেয়েছে? শ্রুতিগোচর শব্দের নিচে শ্রুতিগোচর শব্দ নিচের শব্দকে কি বলা হয়ে থাকে? দেখো, শ্রুতিগোচর অর্থাৎ যে শব্দটা, সবার প্রথমে এই যে শ্রুতিগোচর যে শব্দটা আছে, এটার মানে কি? এই যে শ্রুতিগোচর, দেখো এর মানে কিন্তু আমরা যেটা শুনতে পাই। ঠিক আছে, আমরা কিন্তু শুনতে পাই। তো এখানে কোশ্চেনটা কি করেছে, যে শ্রুতিগোচর শব্দের নিচের শব্দকে কি বলা হয়ে থাকে? অর্থাৎ যে শব্দটা আমরা শুনতে পাই না। ঠিক আছে, তো সেটাকে কি বলা হয়ে থাকে? দেখো, যেটা কিন্তু শুনতে পাই, ঠিক আছে, যেটা আমরা শুনতে পাই সেটাকে কিন্তু বলা হয়ে থাকে অডিয়েবল সাউন্ড। ঠিক আছে, কি বলা হয়ে থাকে? না, অডিয়েবল সাউন্ড বলা হয়ে থাকে। আর যেটাকে আমরা শুনতে পাই না সেটাকে কি বলে থাকে? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান, আমরা অপশানগুলো একবার দেখে নেবো। ইনফ্রারেড সাউন্ড আছে, আলট্রাসনিক সাউন্ড আছে, সুপারসনিক সাউন্ড আছে, আর সাবসনিক সাউন্ড আছে। দেখো, এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ইনফ্রারেড সাউন্ড, অর্থাৎ যে শব্দটা আমরা শুনতে পাই না। ঠিক আছে, আমরা যখন শুনতে পাই না, শ্রুতিগোচর যে শব্দ অর্থাৎ অডিয়েবল সাউন্ডের নিচে যদি কোনো শব্দ হয়ে থাকে, সেটা কিন্তু আমাদের কানে আমরা শুনতে পাই না, আর এটাকে কিন্তু বলা হয়ে থাকে ইনফ্রারেড সাউন্ড। এইবার দেখো, এর কিন্তু একটা মাত্রা আছে। যদি শব্দের তীব্রতা 20 যে হার্টজ আছে, ঠিক আছে, যদি 20 হার্টজের কম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটাকে ইনফ্রারেড সাউন্ড কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, যদি শব্দের যে তীব্রতা আছে সেটা 20 হার্টজ থেকে শুরু করে 20,000 হার্টজ পর্যন্ত হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা সেটা শুনতে পাই, আর এটাকে কিন্তু অডিয়েবল সাউন্ড বা শ্রুতিগোচর শব্দ বলা হয়ে থাকে। ঠিক আছে, এইবার দেখো, এখানে যে আলট্রাসনিক সাউন্ড বলেছে, এই আলট্রাসনিক সাউন্ড কত? যখন শব্দের তীব্রতা বা শব্দের যে গতিবেগ আমরা বলতে পারি, সেটা যখন 20,000 বা শব্দের যে কম্পাঙ্ক সেটা 20,000 হার্টজেরও বেশি হয়ে যায়, তখনও কিন্তু আমরা সেটা শুনতে পাই না। ঠিক আছে, সেটাকে কিন্তু বলা হয়ে থাকে আলট্রাসনিক সাউন্ড। এই আলট্রাসনিক সাউন্ডকে কাজে লাগিয়ে কিন্তু, ঠিক আছে, এই যে আলট্রাসনিক সাউন্ড আছে, এই আলট্রাসনিক সাউন্ডকে কাজে লাগিয়ে কিন্তু বাদুড়, ঠিক আছে, তারপরে যে ডলফিন আছে, এরা কিন্তু নিজেদের যে দৈনন্দিন যে কাজবাজগুলো করে থাকে। অর্থাৎ বাদুড়, তোমরা জানো যে বাদুড় কিন্তু মুখে দেখতে পায় না, বাদুড় এই আলট্রাসনিক সাউন্ড তার মুখ থেকে ছাড়ে, আর সেখান থেকে কিন্তু রিফ্লেকশন যেটা হয়, তার মাধ্যমে কিন্তু এরা পথ চিনে চিনে উঠতে পারে।
ঠিক সেরকম করে ডলফিন কিন্তু কী করে না, ডলফিনের কিন্তু চোখ হয় না, ঠিক আছে। ডলফিন কী করে, ডলফিন কিন্তু এই যে আল্ট্রাসনিক সাউন্ড মুখের মাধ্যমে ছেড়ে শব্দের কম্পাঙ্ক বুঝে কিন্তু সমুদ্রের মধ্যে সাঁতার কাটে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 5 নম্বর কোশ্চেন কী বলেছে, বীজের মধ্যে কোনটি, উদ্ভিদের বীজের মধ্যে কোনটি সঞ্চিত খাদ্যের মতো কাজ করে। এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, আমরা অপশানগুলো একবার দেখে নেব। বীজপত্র বলেছে, ভ্রূণমুকুল বলেছে আর শস্য বলেছে। তো এর মধ্যে উদ্ভিদের বীজের মধ্যে কোনটা ভবিষ্যতের জন্য খাবার হিসেবে সঞ্চিত থাকে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু শস্য, ঠিক আছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু শস্য। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 6 নম্বর কোশ্চেন। দেখো একটা অঙ্ক দিয়েছে, ফিজিক্সের অঙ্ক। কোনো বস্তুর ভর যদি 10 কেজি হয় তাহলে তার ওজন কত যখন জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো তো আমরা ফর্মুলাটা কি জানি, ওজন বের করার জন্য আমরা ফর্মুলাটা কি জানি, যে ডাব্লিউ ইকুয়ালস টু অর্থাৎ ওয়েট ইকুয়ালস টু কিন্তু এম এ হয়ে থাকে, ঠিক আছে। তো এখানে এম মানে কি, এখানে এম মানে হচ্ছে মাস, আর এ মানে কি, এ মানে কিন্তু অ্যাক্সিলারেশন, ঠিক আছে। এ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন। তো এখানে অ্যাক্সিলারেশন কত বলেছে, এখানে কিন্তু এ মানে কিন্তু তোমাদেরকে এটা জি ধরে নিতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে এম কত পাচ্ছি না, আমরা এম কিন্তু পাচ্ছি 10 কেজি। আর এখানে আমাদের অ্যাক্সিলারেশন বা জি এর মান কত বলেছে, জি এর মান কিন্তু বলেছে 9.8। এবার যদি আমরা এখান থেকে কাটাকুটি করি, পয়েন্ট উঠে নিচে 10 হয়ে যাবে, এই 10 দিয়ে এই 10 কেটে দেবো। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 98 কেজি। তাই কোনো বস্তুর ওজন যদি, কোনো বস্তুর ভর যদি 10 কেজি হয়ে থাকে আর জি এর ভ্যালু যদি 9.8 হয়ে থাকে, তো সেক্ষেত্রে বস্তুটির ওজন কত হবে, বস্তুটির ওজন কিন্তু হয়ে যাবে 98 কেজি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 7 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিত কোন পর্বের উদ্ভিদকে উদ্ভিদ জগতের উভচর বলা হয়ে থাকে, অর্থাৎ অ্যামফিবিয়ান অফ প্লান্টস, ঠিক আছে। অ্যামফিবিয়ান অফ প্লান্টস কাকে বলা হয়ে থাকে, অর্থাৎ উদ্ভিদ জগতের উভচর কাকে বলা হয়ে থাকে। তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, আমরা অপশানগুলো একবার দেখে নেবো। ব্রায়োফাইটা বলেছে, টেরিডোফাইটা বলেছে, জিমনোস্পার্ম বলেছে আর অ্যাঞ্জিওস্পার্ম বলেছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ব্রায়োফাইটা। দেখো ব্রায়োফাইটা গোত্রের যে উদ্ভিদগুলো আছে যেমন মস, ঠিক আছে, এই সমস্ত উদ্ভিদগুলো কিন্তু স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায়। এই কারণের জন্য কিন্তু ব্রায়োফাইটা গোত্রের উদ্ভিদদেরকে উদ্ভিদ জগতের উভচর বলা হয়ে থাকে। এবার দেখো প্রত্যেকটা যদি আমরা উদাহরণ দেখি, তো ব্রায়োফাইটার উদাহরণ আমরা কি পেলাম না, ব্রায়োফাইটার উদাহরণ কিন্তু আমরা পেলাম মস, ঠিক আছে, মস। টেরিডোফাইটার উদাহরণ কি, টেরিডোফাইটার উদাহরণ কিন্তু হচ্ছে ফার্ন। এবার এই যে জিমনোস্পার্ম আছে, এই জিমনোস্পার্মের উদাহরণ কি, জিমনোস্পার্মের উদাহরণ কিন্তু পাইন, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের যে বীজ থাকে, অর্থাৎ ফলের যে বীজ থাকে সেটা কিন্তু বীজটা বাইরে থাকে, ফলটা ভেতরে থাকে, সেরকম এক্সাম্পল কিন্তু হয়ে যাবে পাইন। আর অ্যাঞ্জিওস্পার্ম মানে কি, অ্যাঞ্জিওস্পার্ম মানে নর্মাল যে গাছগুলো আমরা দেখি, যেমন মনে করো আম জাম যে গাছগুলো হয়ে থাকে সেগুলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 8 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি কণা 2.5 সেকেন্ডের মধ্যে 40টি কম্পন সম্পন্ন করলে কম্পাঙ্ক কত হয়ে যাবে। দেখো কম্পাঙ্ক থেকে কিন্তু এই প্রথম তোমাদের একটা অঙ্ক আজকে এসেছে। তো এই কম্পাঙ্ক থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রচুর কোশ্চেন দেবে। দেখো কম্পাঙ্ক বের করতে গেলে কি প্রয়োজন, কম্পাঙ্ক বের করার যে ফর্মুলা আছে সবার প্রথমে আমাদেরকে সেটা লিখে দিই। দেখো কম্পাঙ্ক বের করার যে ফর্মুলা আছে, কম্পাঙ্ক সমান সমান হয়ে থাকে কিন্তু কম্পন, অর্থাৎ কতগুলো কম্পন হয়েছে সেটা বাই কিন্তু সময়। তো আমাদের এখানে কি আছে, এখানে কিন্তু আমাদের বলেছে যে একটি কণা 2.5 সেকেন্ডে, ঠিক আছে, 2.5 সেকেন্ডে 40টি কম্পন সম্পন্ন করে। তাই আমাদেরকে যদি কম্পাঙ্ক বের করতে হয়, আমাদেরকে যদি কম্পাঙ্ক বা এটাকে কিন্তু ইংলিশে বলা থাকে ফ্রিকোয়েন্সি বা এফ, এটা যদি বের করতে হয় তাহলে কি করতে হবে, কতগুলি কম্পন করেছে, অর্থাৎ 40টা কম্পন করেছে, 40 ডিভাইডেড বাই কত হবে 2.5, এটাকে যদি ওপরে নিয়ে যায় তাহলে এটা হয়ে যাবে 10। যদি এটা দিয়ে এটাকে কাটাকুটি করি তাহলে 5 দুগুণে 10, 5 5 25, 5 8 40, অর্থাৎ 8 দুগুণে 16। আর কম্পাঙ্কের যে ইউনিট হয়ে থাকে সেই কম্পাঙ্কের ইউনিট কিন্তু হয়ে থাকে হার্টজ, তাই 16 হার্টজ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি একটি স্কেলার রাশি, অর্থাৎ স্কেলার রাশি মানে কি, স্কেলার রাশি মানে কিন্তু যার মান আছে কিন্তু কোনো রকম কোনো দিক নেই, একে কিন্তু বলা হয়ে থাকে স্কেলার রাশি। তো এখানে যে 4টে অপশান আছে সেই 4টে অপশানের মধ্যে কোনটা স্কেলার রাশি, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কার্য বা যে ওয়ার্ক থাকে এটার কিন্তু কোনো রকম দিক থাকে না, শুধুমাত্র মান থাকে, শুধুমাত্র ভ্যালু থাকে, তাই কার্য কিন্তু একটা স্কেলার রাশি। এর মধ্যে কি আছে, এখানে আছে ভরবেগ, এখানে ভরবেগ বা মোমেন্টামের কিন্তু দিক আর মান দুটোই থাকে, তাই এটা একটা ভেক্টর রাশি। তারপর যে গতিবেগ আছে সেই গতিবেগও কিন্তু একটা ভেক্টর রাশি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব।
তো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কি বলেছে। তো নিচের কোনটি অ্যান্টাসিড হিসেবে কাজ করে। দেখো অ্যান্টাসিড মানে কি, অ্যান্টাসিড মানে কিন্তু এক কথায় আমরা বলতে পারি হজমের ওষুধ, ঠিক আছে। তো এর ভেতর থেকে কোনটা অ্যান্টাসিড হিসেবে কাজ করে তো এখানে অপশানগুলো কী কী দিয়েছে, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, H2SO4 আর HCl। দেখো এখান থেকে কিন্তু আমরা এলিমিনেশনের মাধ্যমে করতে পারি। এখানে যে HCl আছে, HCl তো হবেই না, কারণ HCl হচ্ছে একটা তীব্র অ্যাসিড, এটা তো অ্যান্টাসিড হিসেবে কাজ করতে পারে না। H2SO4ও কিন্তু একটা তীব্র অ্যাসিড, এটাও কিন্তু অ্যান্টাসিড হিসেবে কাজ করতে পারে না। এরপর যে CaOH আছে, এটাকে আমরা কলি চুন বলি, তো চুনও কিন্তু আমরা হজমের জন্য খাই না। এর ভেতরে যে MgOH আছে, যেটাকে বলা হয়ে থাকে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, এই ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডকেই কিন্তু আমরা অ্যান্টাসিড হিসেবে ইউজ করে থাকি, ঠিক আছে। হজমের ওষুধ হিসেবে কিন্তু ম্যাগনেসিয়াম আমি যদি এখানে লিখি তাহলে দেখতে পাবো ম্যাগনেসিয়াম যে হাইড্রক্সাইড আছে, এই ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডকেই কিন্তু আমরা অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করে থাকি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 11 নম্বর কোশ্চেন কী বলতে চেয়েছে, কিউবিক্যাল এপিথেলিয়াম কোথায় দেখতে পাওয়া যায়। দেখো এই যে কিউবিক্যাল এপিথেলিয়াম আছে না, এটা কিউব শেপের, অর্থাৎ এরকম ধরনের কিন্তু কিছু পেশি দেখতে পাওয়া যায়। সেটা কোথায় দেখতে পাওয়া যায়, এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, এখানে কিছু অর্গানের নাম দিয়েছে, আমরা দেখে নিই। কিডনি বলেছে, লিভার বলেছে, হৃৎপিণ্ড বলেছে আর চোখ বলেছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের যে কিউবিক্যাল এপিথেলিয়াম নামের যে স্পেশাল টিস্যুটা আছে, এটা কিন্তু আমাদের কিডনিতে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কিডনিতে আমরা কিউবিক্যাল এপিথেলিয়ামটা দেখতে পাই। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 12 নম্বর কোশ্চেন কী বলেছে, পোলেন গ্রেনস বা পরাগরেণু কোথায় পাওয়া যায়। দেখো সবার প্রথমে যদি আমি একটা ফুল আঁকি, মনে করো এটা একটা জবা ফুল বা মনে করো যে কোনো একটা ফুল, এর ভেতরে দেখবে এক ধরনের এরকম লম্বা তোমার হচ্ছে একটা রডের মতো কিন্তু একটা সাবস্ট্যান্স থাকে, ঠিক আছে। তারপরে দেখো এর ভেতরে কিন্তু মুখটা দেখবে এরকম গোল মতো থাকে, স্ফীত অর্থাৎ ফোলা থাকে, এর ভেতরে কিন্তু এরকম ছোট ছোট পোর্স থাকে, যেটাকে কিন্তু বলা হয়ে থাকে পরাগরেণু। এই পরাগরেণুগুলো যখন অন্য ফুলে উড়ে গিয়ে বাতাসের মাধ্যমে উড়ে গিয়ে পড়ে, বা সেই নিজস্ব ফুলেই হতে পারে, যখন এটা ওই ধানি থেকে বেরিয়ে যখন এটা মনে করো যে ফিমেল পার্ট থাকে ফুলের, সেখানে যখন প্রবেশ করে তখন কিন্তু একটা নতুন যে ফলের সৃষ্টি হয়ে থাকে। এইবার এই যে পোলেন গ্রেনস আছে, ঠিক আছে, এই যে পোলেন গ্রেনস আছে, এই পোলেন গ্রেনস কোথায় দেখতে পাওয়া যায়, তো পোলেন গ্রেনস কিন্তু পরাগধানীতে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। পরাগধানীতেই কিন্তু এই পোলেন গ্রেনস বা পরাগরেণু দেখতে পাওয়া যায়। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু পরাগধানীতেই কিন্তু পরাগরেণু দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 13 নম্বর কোশ্চেন কী বলেছে, নিম্নলিখিত কোন কলাটি মৃত কোষ দিয়ে তৈরি। দেখো এটা কিন্তু একটা রিপিটেড কোশ্চেন, টিসিএসে কিন্তু প্রচুর কোশ্চেন রিপিট হয়। এখানে কি বলেছে, এই কোশ্চেনটা তোমাদের আগের দিনকে করিয়েছি, তাই এটার কি যে সঠিক অ্যান্সার হবে সেটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো আমি কোশ্চেনটা একবার পড়ে দিচ্ছি, নিম্নলিখিত কোন কলাটি মৃত কোষ দিয়ে তৈরি। অপশানগুলোকে কী দিয়েছে, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা এবং জাইলেম। তো এই যে সঠিক অ্যান্সার যেটা আছে সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 14 নম্বর কোশ্চেন কী বলেছে, 50 কেজি ওজনের একটি বালক সিঁড়ি দিয়ে 50 ধাপ উঠলে কৃতকার্যের পরিমাণ কত যখন সিঁড়িটির উচ্চতা 10 সেন্টিমিটার হয়। দেখো অঙ্কটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। আমরা সাধারণত এতদিন পর্যন্ত কি জেনেছি যে mgh কিন্তু হয়ে থাকে যে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি, এটা বার করার জন্য কি প্রয়োজন হয়, আমাদের কিন্তু মাস প্রয়োজন হয়ে থাকে, তারপর কিন্তু গ্র্যাভিটেশন প্রয়োজন হয়ে থাকে আর হাইট প্রয়োজন হয়ে থাকে। দেখো এখানে যে হাইটটা আছে, এখানে কিন্তু হাইটটা তোমাদেরকে ডাইরেক্ট দেয় না, এটা কিন্তু ইনডাইরেক্টভাবে দেওয়া আছে, এটাকে বার করতে হবে। এখানে কি বলেছে যে 50টা সিঁড়িতে ধাপ উঠেছে, ঠিক আছে, 50টা ধাপ উঠেছে, তাহলে 50টা ধাপ মানে কত, আর প্রত্যেকটা ধাপের দৈর্ঘ্য কত, প্রত্যেকটা ধাপের দৈর্ঘ্য কিন্তু 10 সেন্টিমিটার করে, তাহলে সে কত সেন্টিমিটার উঠেছে, তাহলে কিন্তু সে 500 সেন্টিমিটার উঠেছে। এইবার এই যে 500 সেন্টিমিটার আছে, এই 500 সেন্টিমিটারকে কিন্তু তোমাদেরকে মিটারে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। যে 500 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে গেলে কি করতে হবে না, 500 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে গেলে কিন্তু আমাদেরকে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 100 দিয়ে ভাগ করলে আমরা আলটিমেটলি কত পাচ্ছি, 5 মিটার। তো আমাদের যে এম ছিল সেটা কত ছিল, সেটা কিন্তু ছিল, এক সেকেন্ড দেখে নিই, যে এম ছিল সেটা কত ছিল, এম কিন্তু ছিল 50 কেজি, অর্থাৎ মাস কত ছিল, মাস ছিল হচ্ছে 50 কেজি। তারপরে আমরা হাইট কত পেলাম, হাইট আমরা পেলাম হচ্ছে 5 মিটার, আর আমাদের যে গ্র্যাভিটেশন আছে, গ্র্যাভিটেশন কত বলেছে, 10 বলেছে। এইবার যদি আমরা mgh-টা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা সঠিক অ্যান্সারটা পেয়ে যাব। তো এম এর জন্য 50, তারপরে জি এর জন্য মনে করো হচ্ছে এখানে হাইটের জন্য 5 আর জি এর জন্য 10। তো আমরা যদি এবার ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাবো 5 5 25 মানে 250 গুণ 10 মানে 2500 জুল, ঠিক আছে, 2500 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 15 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোন নালীটি শুক্রাশয় থেকে শুক্রাণু বহন করে। দেখো এটাও কিন্তু একটা রিপিটেড কোশ্চেন, আশা করি এই কোশ্চেনটাও তোমরা পারবে। বলেছে যে এর ভেতর থেকে কোন নালীটা শুক্রাশয় থেকে শুক্রাণুকে বহন করে। তো আমরা অপশানগুলো একবার দেখে নেব কী কী অপশান দিয়েছে। ভাস ডিফারেন্স দিয়েছে, শুক্রাণু দিয়েছে, ডিম্বদানি দিয়েছে, জরায়ু দিয়েছে। দেখো এর ভেতর থেকে আমরা এটাকে অপশান এলিমিনেশনের মাধ্যমেও করতে পারি। এখানে যে জরায়ু আছে এটা মহিলাদের ক্ষেত্রে থাকে, তাই এটা হবে না, ঠিক আছে, কারণ মহিলাদের ডিম্বাণু থাকে, শুক্রাণু থাকে না। ডিম্বনালীও কিন্তু হবে না, শুক্রাণুও হবে না, কারণ শুক্রাণুকে তো বহন করে নিয়ে আসছে। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ভাস ডিফারেন্স, ঠিক আছে। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে না, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ভাস ডিফারেন্স। আর এই ভাস ডিফারেন্সকে কিন্তু বলা হয়ে থাকে শুক্রনালী, ঠিক আছে। ভাস ডিফারেন্সকে কিন্তু বলা হয়ে থাকে শুক্রনালী। কিন্তু তোমরা কোথাও কিন্তু পরীক্ষাতে এই শুক্রনালী অপশানটা দেখবে না, তোমরা সবসময় ভাস ডিফারেন্স অপশানটাই দেখবে। তোমাদেরকে কিন্তু কনফিউজ করার জন্য এরকম অপশান দেওয়া হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 16 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিতের মধ্যে কোন শক্তি সবথেকে দুর্বল হয়ে থাকে। দেখো এর ভেতর থেকে কোন বলটা সবথেকে বেশি উইক হয়ে থাকে, সবথেকে বেশি উইক বা সবথেকে বেশি দুর্বল কোন বলটা হয়ে থাকে। তো এখানে অপশানগুলো কি দিয়েছে না, মাধ্যাকর্ষণ বল দিয়েছে, ঘর্ষণ বল দিয়েছে, সরণ দিয়েছে, আর স্থিতিশক্তি দিয়েছে। দেখো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে কিন্তু মাধ্যাকর্ষণ বল। মাধ্যাকর্ষণ বল কিন্তু সবথেকে উইক বল, ঠিক আছে। আমাদের পৃথিবীতে থাকা সবথেকে উইক বা দুর্বল, সবথেকে উইক বা দুর্বল শক্তি কোনটা, সেটা কিন্তু মাধ্যাকর্ষণ বল। আর মনে রাখবে সবথেকে বেশি পাওয়ারফুল কোনটা, সেটা কিন্তু অভিকেন্দ্র বল, ঠিক আছে। সেটা হচ্ছে অভিকেন্দ্র বল, যেটাকে কিন্তু ইংলিশে বলা হয়ে থাকে সেন্ট্রিপিটাল ফোর্স, ঠিক আছে, সেন্ট্রিপিটাল ফোর্স। এবার এই সেন্ট্রিপিটাল ফোর্সটা তোমরা কোথায় দেখেছো, দেখো তোমরা কিন্তু মেলাতে অনেক সময় মরণকূপ দেখেছো, দেখবে সেই মরণকূপে কী করা হয়, একটা গোল একটা কাঠের যে মাচা আছে, ঠিক আছে, তার ওপর দিয়ে মনে করো একটা গাড়িকে কিন্তু ঘোরানো হয়, ঠিক আছে, এভাবে কিন্তু ঘোরানো হয়। আলটিমেটলি আমরা কি দেখতে পাই, আলটিমেটলি কিন্তু আমরা দেখতে পাই গাড়িটা কিন্তু দেয়ালের সঙ্গে ঘুরছে। তাহলে অত ওজনের অত ভারী একটা গাড়িকে দেয়ালের গায়ে আটকে রেখে দিয়েছে, তাহলে বলটা বুঝতে পারছো কতটা বেশি শক্তিশালী হলে এটা সম্ভব হয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 17 নম্বর কোশ্চেন কি বলেছে, 80 কেজি ওজনের একটি বস্তুকে মাটি থেকে 40 মিটার ওপরে তোলা হলে কৃতকার্যের পরিমাণ কত হবে, যখন জি এর মান, এখানে এটা ক্যাপিটাল জি না, এটা স্মল জি হবে। তো জি এর মান কত হবে, দেখো এর যে ফর্মুলা আছে, ফর্মুলাটা এমজিএইচ, এই ফর্মুলাতে যদি তোমরা বসিয়ে দাও তোমরা সঠিক অ্যান্সার পেয়ে যাবে। তো এটার সঠিক অ্যান্সার কী হবে, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমাদের জন্য এইচডাব্লিউ থাকলো। দেখা যাক যে কার কত উত্তর সঠিক হয়, অর্থাৎ কে আগের যে হোমওয়ার্কটা ছিল আর এই যে হোমওয়ার্কটা আছে দুটোরই অ্যান্সার করতে পারে, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, তাহলেই কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশন কতটা আছে, তোমরা কতটা প্রিপেয়ার আছো, তোমাদের উইকনেস কী সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 18 নম্বর কোশ্চেনটা কী বলেছে। দেখো 18 নম্বর যে কোশ্চেনটা বলেছে এটা কিন্তু একটা ইউনিক কোশ্চেন, ঠিক আছে, এটাকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। দেখো একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 1/3, তবে ওই গ্রহের অভিকর্ষজ ত্বরণের মান কি। দেখো সবার প্রথমে তোমাদেরকে একটা ফর্মুলা মনে রাখতে হবে, এই যে টার্মটা এখানে ইউজ করা হয়েছে গ্রহের অভিকর্ষজ ত্বরণের মান। দেখো পৃথিবীতে যে অভিকর্ষজ টান আছে, অর্থাৎ পৃথিবী সমস্ত বস্তুকে নিজের দিকে টানছে, এটাকে কিন্তু বা কোনো বস্তুকে আমরা ওপরের দিকে ছুড়ে মারলে সেটা নিচে চলে আসে, এটাকে কিন্তু বলা হয় থাকে স্মল জি, ঠিক আছে। আর যে মাধ্যাকর্ষণ বলের জন্য পৃথিবী বা অন্যান্য গ্রহরা সূর্যের চারিদিকে ঘুরছে, সেটাকে কিন্তু বলা হয় থাকে ক্যাপিটাল জি। তাই এই যে অঙ্কটা করতে গেলে কিন্তু তোমাদেরকে ক্যাপিটাল জি এর মান দরকার। এইবার দেখো ক্যাপিটাল জি মানে কত হয়ে থাকে, তো ক্যাপিটাল জি সমান সমান কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, ক্যাপিটাল জি সমান সমান কিন্তু হয়ে থাকে জিএম, ঠিক আছে। এক সেকেন্ড হ্যাঁ, ক্যাপিটাল এই যে ফর্মুলাটা হয়ে থাকে, ফর্মুলাটা কী হয়ে থাকে, ফর্মুলাটা কিন্তু হয়ে থাকে জিএম আর স্কোয়ার, কী হয়ে থাকে জিএম আর স্কোয়ার। এইবার দেখো কি বলেছে, যে কোনো একটা গ্রহ আছে, সেই গ্রহের যে ব্যাসার্ধ আর যে তোমার ভর আছে, সেটা কিন্তু পৃথিবীর ভরের 3 গুণ। তাই আমরা যদি এখানে দেখি তো পৃথিবীর ক্ষেত্রে কত দেখলাম আমরা, পৃথিবীর ক্ষেত্রে দেখলাম আমরা জিএম আর স্কোয়ার, ঠিক আছে। এবার অন্য যে গ্রহটা আছে সেটা কি কত বলেছে, এটা কিন্তু বলেছে পৃথিবীর যে ভরের 1/3 ভাগ, ঠিক আছে। তো পৃথিবীর যে জি এর মান সেটা আমরা এখানে রাখবো, ঠিক আছে। আর কত বলেছে, মাস কত বলেছে, ভর হয়ে যাবে 1/3 গুণ, ঠিক আছে, ভর হয়ে যাবে কিন্তু 1/3 গুণ, ঠিক আছে। তো 1/3 গুণ আমরা এখানে করলাম, অর্থাৎ 1/3, অর্থাৎ m/3 কিন্তু এখানে করলাম। আর নিচে কি আছে, নিচে কিন্তু বলেছে যেটা ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধটাও কিন্তু 1/3 গুণ, ঠিক আছে। তো ব্যাসার্ধ কী হবে 1/3, এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কত পাবো না, আমরা কিন্তু পাবো 1/9। এইবার যদি এই যে পুরো পোর্শনটা আছে এটাকে যদি আমরা নতুন করে লিখি তাহলে আমরা কি পাবো, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি পাবো যে জিএম বাই এখানে কিন্তু 3 পেয়ে যাব, ঠিক আছে। আর নিচে কত পেয়ে যাব না, নিচে কিন্তু পেয়ে যাব যে তোমার 1/9,
9। এইবার দেখো এই 1-এর 9টা কী হয়ে যাবে না, 1-এর 9টা কিন্তু উল্টে গিয়ে এই পাশে 9-এর 1 হয়ে যাবে, ঠিক আছে। তখন কিন্তু এটা নিচ থেকে সরে যাবে, ঠিক আছে। নিচ থেকে মনে করো এখান থেকে সরে গেল। এইবার যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা দেখব এই 3 দিয়ে কিন্তু এই 3 কেটে যাবে। তাহলে আলটিমেটলি আমরা কত পেলাম, আলটিমেটলি কিন্তু আমরা পেলাম GM3, ঠিক আছে। তো আগে কত ছিল না, আগে কিন্তু ছিল আমাদের কত, আগে কিন্তু আমাদের ছিল GMR² ছিল, আর এখন আমরা কত পেলাম না, এখন কিন্তু আমরা পেলাম যে GM3। তো কত গুণ বেড়েছে, তো এটা কিন্তু 3 গুণ বেড়েছে। তাই অভিকর্ষজ মান পৃথিবীর তুলনায় কত হবে, পৃথিবীর তুলনায় কিন্তু 3 গুণ হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে যে বল এবং সরণের মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হলে কার্য শূন্য হবে। দেখো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের অনেকবার রিপিটেশন করিয়েছি, অনেকবার রিভিশন করিয়েছি। তো এই যে কোশ্চেনটা আছে এটাকে তোমরা আজকে আরেকবার বুঝে নাও। দেখো ডেটার যে রেঞ্জগুলো আছে সেই রেঞ্জগুলো তোমরা লিখে নাও। মনে করো বল আর সরণের মধ্যে কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে তো কার্য শূন্য হয়, ঠিক আছে, কার্য কিন্তু শূন্য হয়। যদি 0 থেকে 90-এর মাঝে হয় তাহলে কিন্তু কাজ হয় পজিটিভ, আর যদি 90 থেকে 180-র মধ্যে হয় সেক্ষেত্রে কিন্তু কাজ হয়ে যায় নেগেটিভ, ঠিক আছে, কাজ কিন্তু হয়ে যায় নেগেটিভ। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, তো বল এবং সরণের মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় যখন কার্য শূন্য হয়, তো কার্য শূন্য মানে কিন্তু যে কোণটা আছে সেটাও কিন্তু 0 ডিগ্রি হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 20 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি পরিবাহীর মধ্যে দিয়ে 30 সেকেন্ডে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে বৈদ্যুতিক আধানের পরিমাণ কত। দেখো বৈদ্যুতিক আধান মানে কি, বৈদ্যুতিক আধান মানে কিন্তু কিউ, আর আমরা কিন্তু একটা ডাইরেক্ট ফর্মুলা জানি যে কিউ ইকুয়ালস টু, অর্থাৎ বৈদ্যুতিক আধান ইকুয়ালস টু কিন্তু কারেন্ট, অর্থাৎ আই, কারেন্টকে কিন্তু আই দিয়ে প্রকাশ করা হয়, আই ইন্টু টি হয়ে থাকে, অর্থাৎ সময়। এইবার দেখো এখানে কত বলেছে, কারেন্ট কিন্তু বলেছে 2 অ্যাম্পিয়ার, আর এখানে কিন্তু যে বলেছে সময় কত বলেছে, সময়কে কিন্তু সবসময় তোমাদেরকে সেকেন্ডেই করে নিতে হবে, তো 30। তো এখানে আমরা কত পাবো, 30 দুগুণে 60 কুলাম, ঠিক আছে। যে কিউ বা বৈদ্যুতিক আধানের যে ইউনিট হয়ে থাকে সেটা কিন্তু কুলাম হয়ে থাকে, তাই 60 কুলাম কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া তোমরা কিন্তু তোমাদেরকে যে হোমওয়ার্কগুলো দিয়েছি সেগুলো কিন্তু কমেন্টে অ্যান্সার দিতে ভুলবে না। বন্ধুদের সঙ্গে পারলে ভিডিওটা শেয়ার করো। এইভাবে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। পরবর্তী ভিডিওগুলি কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। এইভাবে কিন্তু জিকে বা ম্যাথ বা রিজনিংয়ের কিন্তু সিরিজও আসতে চলেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।